গুড আফটারনুন বন্ধুরা। আজকে আজকে আমি যে ভিডিওটা আমি এটা করছি, ভিডিওটা তৈরি করছি অবশ্যই তোমাদের জন্য এবং লার্নিং পারপাসে অবশ্যই। তো আগামী একটা কথা বলে দিই বন্ধুরা যে আজকে দুটো স্টক নিয়ে আমি মোটামুটি অ্যানালাইসিস করবো এবং আলোচনা করব এবং আমার যে ভিউ আগামী নেক্সট দিন এই স্টক দুটো কী হতে পারে, কীভাবে ট্রেড করতে পারে, কী করতে পারে, আমার সেই ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করব। দুটো স্টকের মধ্যে দুটো আলাদা আলাদা সেক্টরে দুটো আলাদা স্টক। আর যেটার জন্য আমি আজকে যেটা একটা কথা বলে দিই যে নেক্সট 4-5টা দিন বন্ধুরা আমি কোনো ভিডিও আপলোড হয়তো দিতে পারবো না। একটু অসুবিধার কারণ আছে, সেটা আমি পরে জানাবো তোমাদেরকে। তো হতে পারে 4-5টা দিন হয়তো কোনো ভিডিও আসবে না। সো প্লিজ তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা যারাই দেখো আমার ভিডিও বা আমার ভিডিওর জন্য অপেক্ষা করো, হ্যাঁ, তাদের কাছে অনুরোধ যে প্লিজ তোমরা কিছু মনে করো না। আজকে আমি যে দুটো স্টক নিয়ে ভিডিও করছি, আশা করছি এই সপ্তাহটা মোটামুটি কাজ করা যাবে যদি স্টক দুটো বা স্টক প্রাইস আমার যে প্রসেসকে ফলো করে এবং আমার প্রসেসকে ফলো করে আমার সেটআপে যদি ফিটফাট বসে, আমার কন্ডিশনগুলোকে যদি ফুলফিল করতে পারে, তাহলে কিন্তু এই দুটো স্টক নিয়ে মোটামুটি আমি এই সপ্তাহে কাজ করতে পারবো আশা করছি। কিন্তু আমি নিজে কোনো ট্রেড করতে পারবো না বন্ধুরা। তার কারণ হচ্ছে এই জন্য একটু আগে বলছিলাম যে আমি এই সপ্তাহটা আমি কোনো আর আপলোড দিতে পারবো না। আজকেই তোমাদের এটা আপলোড করে দিচ্ছি। তাই নেক্সট 4-5টা দিন আর কোনো ভিডিও, এই সপ্তাহে কোনো ভিডিও হয়তো আমি আপলোড দিতে পারবো না। তো এই দুটো স্টক আজকে খুব ভাইটাল স্টক। মানে আমি যদি নেক্সট দিনকে সুযোগ পাই তাহলে হয়তো ট্রেড নিতে পারি, আবার নাও নিতে পারি। কিংবা কালকে হয়তো একটা ভিডিও হয়তো আমি দিতে পারি, এই ছোট্ট করে একটা ভিডিও হয়তো দিতেও পারি। কিন্তু নেক্সট এই সপ্তাহটা পুরোটা আমি কোনো ভিডিও দিতে পারবো না, ঠিক আছে? তার জন্য প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও। তো চলো, যে স্টক দুটো নিয়ে আমি আলোচনা করবো, একটু অ্যানালাইসিস করবো এবং নেক্সট দিন এই স্টক দুটো কী করতে পারে, আমার যে ভিউটা সেটা নিয়ে একটু আলোচনা করিনি, সেটা তোমাদের সাথে শেয়ার করি আমি, ঠিক আছে? প্রথমে দেখো, আমি এই যে দেখছো ভোল্টাস, ঠিক আছে, এই যে স্টকটা আমি নিয়ে এসেছি, দেখো ডেলি চার্টে, টাইম ফ্রেমে দেখছি, চারটা আমি খুলেছি, দেখো ডেলিতে। তো ভোল্টাস, এই ভোল্টাসটা দেখো আমি একটা জিনিস তোমাদের দেখাই। চলো এটা দেখিয়ে নিই আগে। দেখো এটা কোন কোন ক্যাটাগরির স্টক, না মিড ক্যাপ ক্যাটাগরির স্টক, ঠিক আছে? আর এর যে সেক্টরটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এয়ার কন্ডিশন ভোল্টাস একটা এয়ার কন্ডিশন কোম্পানি। হ্যাঁ, কিন্তু এটা যে সেক্টরটা পড়ে না মোটামুটি, সেটা হচ্ছে তোমার ওই কনজিউমার ডিউরেবলস বলে যে একটা সেক্টর আছে, এই সেক্টরের আন্ডারেই পড়ে, যতটা আমি জানি। অত ভুল হতে পারে, ভুল ঠিক না, আমি এটাই জানি, সেই জন্যই বলছি তোমরা একটু নিজেরা দেখে নিও সার্চ করে, ঠিক আছে? তো এর মার্কেট ক্যাপ দেখো 46,279, এর হচ্ছে মার্কেট ক্যাপ। হ্যাঁ, আর এত বাকি দেখতেই পাচ্ছ, দিয়েছে 1 ইয়ার রিটার্ন বা 12.08, সেক্টর রিটার্ন দিয়েছে 1%, আর মার্কেট রিটার্ন আছে 2.1%। তো যাই হোক, চলো চার্টে যাই। আমি দেখো একটা কথা বলে দিই বন্ধুরা, আমি এইগুলো একটু জানি বলে দিলাম, কিন্তু এই বিশেষ আর কিছু আমি কিন্তু ফান্ডামেন্টাল কিছু জানি না। তো সেই জন্য আমি অতটা ফান্ডামেন্টালি আলোচনাতে গেলাম না, ওকে? এবার এলাম দেখো ভোল্টাসটাতে, কেন আমি এই স্টকটা অ্যানালাইসিস করছি এবং সেটা তোমাদের সাথে আমার যে ভিউ, নেক্সট দিনকে স্টকটা কী করতে পারে সেই ভিউটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো, তোমাদেরকে শেয়ার করবো। কারণটা হচ্ছে দেখো, 3টে লাইন আমি ড্র করেছি এবং একটু ভালো করে বলে দিই 3টে লাইন ড্র করেছি। কেন ড্র করেছি দেখো, আমি কিন্তু এখানে কোনো ইন্ডিকেটার দিচ্ছি না, কোনো ইন্ডিকেটার লাগাচ্ছি না। আমি যুক্তি সহকারে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কেন। আমি বলে দিই যে কেন, কী কারণে আমি এই লাইনগুলো টেনেছি। প্রথম লাইনটাই দেখো, কত না 1270.60 লেভেল, ঠিক আছে? 1270.60 লেভেল। দেখো আমি যদি একটু ব্যাকে যাই, ঠিক আছে, আমি যদি একটু ব্যাকে যাই, চলো একটু ব্যাকে যাওয়া যাক, আর একটু ব্যাকে যাওয়া যাক, চলো। হ্যাঁ, মোবাইলে করছি বলে বন্ধুরা একটু হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, বাট একটু তোমরা ধৈর্যের সাথে দেখো। ব্যাকে গেলে বুঝতে পারবে এই লেভেলটাকে কিন্তু বহুবার প্রাইস দেখো, কতবার প্রাইস দেখেছো, হ্যাঁ, সাপোর্ট নিয়েছে। দেখো এগুলো দেখলেই বুঝতে পারবে, এখানে সাপোর্ট দেখো, এখানে দেখলেই বুঝতে পারবে সাপোর্ট নিয়েছে, কখনো দেখো রেজিস্ট্যান্স নিচ্ছে। এই লাইনের উপর কতদিন, 1, 2, 3, 4 দিন ধরে দেখেছো এই লাইনেতেই ট্রেড করেছে। মানে খুব ভাইটাল এবং ইম্পর্টেন্ট লেভেল এই 1270.60। হ্যাঁ, চলো এগোই। দেখো এখানেও দেখো, দেখো কতবার এই যে ব্রেকআউট দেওয়ার পর কতবার দেখো, কতদিন ধরে, প্রায় 4-5 দিন 6 দিন ধরে দেখেছো, এখানেও দেখো এই সাপোর্ট নিচে আর এখানে কনসোলিডেশন করেছে। তারপরে দেখো আবার এখানেও দেখো সেম, দেখো নিচে এসেছিলো ব্রেকডাউন করে, দেখো আবার ওরা দুটো দিন ক্যান্ডেল করে ওঠার চেষ্টা করেছে, কিন্তু এটাকে রেজিস্ট্যান্স নিচে আর উঠতেই পারে না, এতদিন ধরে, কতগুলো দিন ধরে উঠতেই পারেনি। তারপরে গ্যাপ আপ মেরেছিল, কিন্তু আর উপরে যেতে পারেনি, আবারও নিচে চলে এসেছে। সেম দেখো, দেখেছো কতদিন ধরে এই লাইনটাকে দেখো রেজিস্ট্যান্স নিয়ে যাচ্ছে, দেখেছো রেজিস্ট্যান্স নিয়ে যাচ্ছে, অর্থাৎ এত বড় ইম্পর্ট্যান্ট লেভেল এটা। হ্যাঁ, সুতরাং আমার মনে হলো, এটা আমার অ্যানালাইসিস, আমি আমার মতো করে অ্যানালাইসিস করছি, তাই আমার মনে হলো যে এই লেভেলটা এতবার সাপোর্ট নিচ্ছে, রেজিস্ট্যান্স দিচ্ছে, তলার দিকে নিচের দিকে একদম। দেখো, দেখেছো কীরকম সাপোর্ট নিচ্ছে, দেখো দেখো এখানে কতবার সাপোর্ট নিচ্ছে, দুবার দেখেছো, দেখো সাপোর্ট নিয়েছে,
দেখো নিচে এসছে, আবার একটু উপরে যাওয়ার চেষ্টা করেছে, আবার নিচে এসছে, আবার এই লেভেলকে সাপোর্ট নিচে নিয়ে সোজা উঠে গেছে। দেখো এখানে এই বটম লেভেলে এখানে সাপোর্ট নিয়ে দুবার টু টাইম সাপোর্ট নিয়ে দেখেছো, দেখো কি সুন্দর আবার একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করেছে, করে উপরে উঠে গেছে। ঠিক আছে, আমি যদি এইসব প্যাটার্নকে অত গুরুত্ব দিই না, আমি বলছি আর কি, তোমরা নিশ্চয়ই ডাব্লু প্যাটার্ন অমুক প্যাটার্ন অনেক কিছু তো শুনে থাকবে, সেই জন্য বললাম একটা ডাব্লু প্যাটার্নের মতো হয়েছে, দেখো একটা প্যাটার্ন মতো হয়েছে বোঝা যাচ্ছে, কিন্তু আমি এইসব প্যাটার্নকে ফলো করি না। ওকে, আমি প্রাইজ অ্যাকশনকে বেশি ফলো করি। আর দেখো আমি ট্রেন্ড লাইন আর এই হরিজেন্টাল লাইন ছাড়া আমি আমার কোনো প্রয়োজন পড়ে না কোনো ইন্ডিকেটারে। তবে হ্যাঁ, যেদিনকে আমি ইন্ডিকেটারের সাহায্যে কোনো কিছু কাজ করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো আমি মনে করি ইন্ডিকেটার নিয়ে কাজ করার কোনো প্রয়োজন নেই। আমি যে অ্যানালাইসিস করি এবং আমার যা সেট আপ, আমি যে প্রসেসে কাজ করি তাতে ইন্ডিকেটারের কোনো প্রয়োজন পড়ে না। তো চলো দেখো এবার এখান থেকেও কী করলো, দেখো এইখানে গিয়ে দেখো সাপোর্ট রেজিস্ট্যান্স নিচ্ছে, দেখেছো 1582.20 এই লেভেলকে রেজিস্ট্যান্স নিচ্ছে। তাই আমি ওখানে একটা লাইন টেনেছি লাস্ট, দেখো এটাই হাই মোটামুটি আপাতত এই 2026 সালটা আমি ধরি, দেখো 2026 সালের লাস্ট যে হাইটা মেরেছে সেটা হচ্ছে 1582.20। তাই জন্য আমি কী করলাম, বেশি ব্যাকে আর গেলাম না, এই 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 এইটাকে আমি লাস্ট হাই করলাম। ঠিক আছে, লাস্ট লেভেল তৈরি করলাম। তলারটা নিচের লেভেলটা 1270.60, এটাকে কেন লেভেলটা নিচে সেটা তোমাদের দেখালাম। এবার এই যে মধ্যিখানের লেভেলটা বন্ধুরা, যেখানে দেখো একটু একটু ব্যাকে যাচ্ছি তাহলে বোঝাতে সুবিধা হবে। দেখো আমি আর এই দেখো এইখান থেকে দেখিয়ে দিই, আর বেশি গেলাম না। দেখো দেখেছো, দেখো দেখো এই লেভেলটাকেও 1431 লেভেলকে দেখো কতবার তুমি দেখো সাপোর্ট নিচে কীভাবে দেখো বারবার চেষ্টা করেছে। দেখো এই সাপোর্ট নিচে উপরে গেছে, আবার নিচে সাপোর্ট নিচে, আবার উপরে উঠে গেছে, আবার নিচে এসে সাপোর্ট নিচে, আবার দেখো উপরে উঠে গেছে, আবার নিচে এসে সাপোর্ট নিচে। অর্থাৎ এই লেভেলটাকে এতবার সাপোর্ট নিয়েছে, এইখানে কী করলো একটা দেখো সাইডওয়েজের মতো হলো, তাই না? অনেক দীর্ঘদিন ধরে সাইডওয়েজ থাকার পর অবশেষে যখন এই লেভেল এখান থেকে সাপোর্ট নিয়ে উঠছে, এই দেখো ও এই লেভেলটাকে ব্রেকআউট দিল, দেখেছো, দেখে উপরে উঠে গেল 1582 লেভেলকে ব্রেকআউট দিয়ে আবার উপরে উঠে গিয়ে আবার এই 1582কে দেখো সাপোর্ট নিয়েছিল, সাপোর্ট নিয়ে কিন্তু থাকতে পারলো না। ঠিক আছে, আর কিন্তু উপরে উঠতে পারলো না, ও এখান থেকে ব্রেকডাউন করে নিচে আবার নিচে চলো কোথায়, সেই নিচের লেভেলে মানে বটমে চলে এলো, এসে আরও অনেক বড় একটা দেখো লো মেরেছিল। সেই জন্য আমি এই দেখো এই যে মধ্যেরটা যেটা বলছিলাম 1431 লেভেলটা, এ দেখো আবার এখান থেকে ওঠার চেষ্টা করেছে, উঠে আবার সেই 1431 লেভেলকে কী করলো না মানে রেজিস্ট্যান্স নিচ্ছে, আবার দেখো নিচে চলে এলো, আবার ও ওঠার চেষ্টা করছে এখান থেকে, দেখো আবার এখানে দেখো কতবার ধরে দেখেছো এই লেভেলটার কাছে এসে বারবার ও রেজিস্ট্যান্স নিচ্ছে আর সাপোর্ট নিচ্ছে। তাই বলছি বন্ধুরা, আমার কাছে মনে হচ্ছে এই দেখো দেখেছো দেখেছো এই লেভেলটাই 1431 লেভেলের আশপাশেই দেখো ঘুরছে, একটু উপরে যাচ্ছে একটু নিচে আসছে, দেখেছো। তো এই লেভেলটা আমার কাছে একটা ভাইটাল, সেই জন্য আমি এই লেভেলটাকে কী করেছি, টেনেছি এই লেভেলটাকেই, যে এই লেভেলটা আমার কাছে ঠিকঠাক মনে হচ্ছে। তাই যখন প্রাইস দেখো এই যে এখানে নেমে এলো, এখান থেকে সাপোর্ট নিয়ে উঠেছে 2রা এপ্রিল 2026, ঠিক আছে, এপ্রিল মাসের 2 তারিখে। তাই এই যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ, একটু বড় করে দিই, হ্যাঁ, এই সাপোর্ট নিয়ে দেখো উপরে উঠছে, উঠে দেখো 1270 লেভেলকে ব্রেকআউট দিল, দিয়ে দেখো আমি বারবার রিটেস্ট বলি মনে আছে, দেখো এখানে ওপেন হলো হয়ে দেখো নিচে এসে থেকে রিটেস্ট নিয়ে এই বড় গ্রিন ক্যান্ডেলটা করে ওপরে গেল, ওপরে দেখো 3 দিন ধরে ওপরে ট্রেড করতে করতে যেতে যেতে কী করলো না 1431 এত ভাইটাল একটা লেভেলকে ও আবার ব্রেকআউট দিয়েছে। ঠিক আছে, এবার বন্ধুরা আমার যেটা মনে হচ্ছে, যেটা আমি এই জন্য এইটা নিয়ে আমি আলোচনা করছি এবং তোমাদের সাথে আমার এই ভিউটা শেয়ার করছি, আমার এখন মনে হচ্ছে যে এই ক্যান্ডেল মানে এই স্টকটা না এবারে আমার এই যে লাস্ট এই যে 1582 এই লেভেল পর্যন্ত আবার যেতে পারে বলে আমার মনে হচ্ছে, মানে একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। অনেক দিন ধরে এটাকে আমি ফলো করছি। ঠিক আছে, যখন এই মাঝখানে ছিল তোমরা জানো, আমি মাঝামাঝিতে কোথাও যেখানে ঝোলে ক্যান্ডেল স্টক আমি সেখানে এন্ট্রি নিই না। তো ও যখন মোটামুটি এইখানে এসে দেখলে প্রথমবারে কিন্তু ব্রেকআউটটা দিতে পারে না, দেখা একটা রেড ক্যান্ডেল করে দেখো রেজিস্ট্যান্স নিয়ে রেড ক্যান্ডেল করে একটা দোজি ক্যান্ডেল করে এখানেই ক্লোজ করেছিল, দেখেছো, হ্যাঁ 16ই এপ্রিল। আর 17 তারিখে কী করলো দেখো, অবশেষে কী করলো, ব্রেকআউট দিয়ে ওপরে ক্লোজ করলো। এই যে লেভেলটা আমার কাছে একটা ভাইটাল লেভেল বলে মনে হলো, তাই যখনই ব্রেকআউট দিয়ে ক্লোজ করলো আমি এবার কী ওয়েট করছি না, নেক্সট দিন মানে কালকে যদি দেখা যায় যে প্রাইস ধরো নেক্সট দিন মার্কেট এই স্টক প্রাইস ধরো এই ক্যান্ডেলটা যেখানে ক্লোজ করেছে বা যেখানে হাই মেরেছে, এই হাই থেকে শুরু করে আর 1431 এই লেভেলের মধ্যে কোথাও ধরো ওপেন হলো, ওপেন হবার পর ধরো একটু রিটেস্ট করুক, আমি চাইছি রিটেস্ট করুক, কোথায় রিটেস্ট করবে না এই 1431 এই যে লেভেলটাকে ব্রেকআউট দিয়ে ওপরে ক্লোজ করেছে, এই 1431 লেভেলটাতেই জানে এসে একবার টাচ করে রিটেস্ট করে, ঠিক আছে, টাচ করে, একটা রিট্রেসমেন্ট চাই, মোদ্দা কথা হচ্ছে একটা রিট্রেসমেন্ট চাই, এবং এইখানটায় এসে টাচ করুক। এই যে এখান থেকে এসে ও যখনই এখান থেকে মুভমেন্ট করবে না ওপরের দিকে, আমি কিন্তু একটা রিস্ক অবশ্যই নেবো। আর সেই রিস্কটা কি, আমি চেষ্টা করবো 1431 যাতে আমি এন্ট্রি নিতে পারি। 1431 আমি যদি এন্ট্রি নিই, মোটামুটি আমি তোমাদের বলে দিচ্ছি, প্রথমে আমি যেটা বলছি যে আমি আবার বলছি বন্ধুরা, আমি এটা ডেইলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করছি, অর্থাৎ আমার মেনলি ট্রেড করার যেটাই হচ্ছে ডেলি সিস্টেমে, অর্থাৎ ডেলিভারিতে আমি এন্ট্রি নিই। দরকার যদি দিনের দিন আমার টার্গেট পেয়ে যাই তাহলে আমি বেরিয়ে যাবো প্রফিট বুক করে, আর নাহলে আমি এটাকে হোল্ড করবো, অর্থাৎ ক্যারি ফরওয়ার্ড করবো। ঠিক আছে, 2 দিন 3 দিন 4 দিন রেখে দিতে দেবো।
যতক্ষণ না আমার এসএলকে হিট করছে এবং যতক্ষণ না আমার টার্গেটকে আমার দিচ্ছে, আমি অত সহজে কিন্তু মানে এই স্টেটটা থেকে বেরিয়ে যাব না। এবার কখনো কখনো কী হয়, নিজের কিছুটা এক্সপিরিয়েন্সকে কাজে লাগাতে হয় এবং সেটাকে কাজে লাগিয়ে বুঝতে হয় যে কী করতে চাইছে। একই জায়গায় যদি বারবার আটকায় দাঁড়িয়ে যায়, যদি যেতে না চায় বা নামতে না চায়, তাহলে তখন একটা এক্সপিরিয়েন্স তো কাজ করেই। অবজারভেশন করলে অনেক কিছু শেখা যায়, নিশ্চয়ই বুঝতে পারছো। আমি এতদিন ধরে বলে আসছি তোমাদের, অবজারভেশন হচ্ছে মাস্ট এক্সপিরিয়েন্স মানে গেন করার জন্য। তো যাই হোক, তো সেটাই আমি আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা, যেটা আমি বলছিলাম, আমি বলতে চাইছি, ধরো এই 1400, আমি যেটা বলছিলাম না যে রিট্রেসমেন্ট একটা চাই, সুতরাং 1431, ঠিক আছে? এই 1431 লেভেলে যদি আমি পাই, তাহলে আমি অবশ্যই 1431-এ এন্ট্রিটা নেব। এবার দু এক টাকা ধরো, যদি 2-1 পয়েন্ট যদি এদিক ওদিক হয়, কোনো ব্যাপার না। দেখা গেলো 1431-এ এসে রিটেস্ট করে ও হয়তো ওপর দিকে উঠে যাচ্ছে, 32, 50, 33 চলছে। আমি কিন্তু তাহলেও মোটামুটি এন্ট্রিটা নিয়ে নেবো। ওকে, আমি এন্ট্রিটা নেবো। আর স্টপ লস কোনটা ধরবো না, স্টপ লস ধরো মোটামুটি যে 1374 দেখাচ্ছে, 1374-75, এটাকে আমি স্টপ লস ধরবো। ওকে, এই যেমন এই লেভেলটাকে 1374-75 আমার এসএল, ডেলি টাইম ফ্রেম অনুযায়ী, ডেলি চার্ট অনুযায়ী, ঠিক আছে? এবং অবশ্যই ক্লোজিং সিস্টেমে। তো যাক, সেটা আমি আসছি, পরে বলছি। ধরো এবার দেখা গেল বন্ধুরা, হ্যাঁ, এবার তো তোমরা প্রশ্ন করতে পারো যে এইটা আমি কীভাবে আনলাম, এর পেছনে কী আছে। আমি এই যে আছে না, এই যে আমি নিয়ে এসেছি, এটা একটা পার্সেন্টেজ ওয়াইজ আমি করেছি। কিরম দেখো, এখানে এটা পার্সেন্টেজ ওয়াইজ আমি কিন্তু ব্যাক সাইডে কোনো কিছু দেখিনি। প্রথমে আমি এটা পার্সেন্টেজে ফেলেছি, ঠিক আছে? এসএলটা আমি কী করি, পার্সেন্টেজে ধরি। যেমন ধরো কত দাম আছে, এটা দাম আছে, ধরো এটা প্রাইসটা এখন চলছে 1440, আমি চাইছি 1431 আমি ধরো এন্ট্রি নেবো। তো 1431-এ যদি এন্ট্রি নিই, তাহলে দেখো 1400 এন্ট্রি থেকে আমি মোটামুটি ডেলি সিস্টেমে, আমি ডেলি টাইম ফ্রেমে যদি কাজ করি, তো মোটামুটি 4%, 5%, এমনকি 6% পর্যন্ত আমি একটা ধরে নিই আর কি। ডেলিতে কাজ করলে একটা এসএল আমি ধরি 4-5-6% পর্যন্ত নিই। হ্যাঁ, আর আমি এটা নিলাম কেন, দেখো আমি কি দেখলাম, এই যে লম্বা সবুজ রঙের গ্রিন ক্যান্ডেলটা দেখছে, এই গ্রিন ক্যান্ডেল পর যখন গ্যাপ আপ মেরেছিল, এই যে গ্যাপটা, এটা অনেক বড় গ্যাপ। এর গ্যাপের মধ্যে আমি খুঁজে দেখলাম, ও যদি নিচেও আসে, আমি যদি এই সবুজ ক্যান্ডেলের নিচটাতেও ধরি, আমার যেন মনে হচ্ছে অনেকটা, মানে ডেলি চার্ট হিসাবে আমি ডেলিতে যদি ডেলিভারিতে ট্রেড করি, তাহলে সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এসএলটা অনেক ছোটো হচ্ছে। হ্যাঁ, যদি তাড়াতাড়ি একটু নিচে ডিপ নেয়, যদি খেয়ে নেয়, তাহলে কিন্তু খুব মুশকিল হবে, অর্থাৎ আমার খেলাটা শুরুতেই শেষ হয়ে যাবে। তো একটু যদি বড় এসএল না নিই, হ্যাঁ, মানে আমি এটা আমার কথা বলছি, আমি একটু বড় এসএল নিই। আমি একটু বড় এসএল নিই কেন, আমি মানি যে মার্কেটে যে কোনো স্টক বা প্রাইসকে না একটু খেলার সুযোগ দিতে হয়। তাকে যদি একটু বড় মাঠ না দিই, সে যদি খেলার সুযোগ ঠিকঠাক না পায়, সে তো যখন তখন পাড়ে এসে ধাক্কা খাবে। ধরো একটা চৌবাচ্চা সাঁতার শেখা, আর একটু বড় সড়ো কোথাও পুকুর টুকুরে সাঁতার শেখার মতো অনেক পোতা পাতা চেনা, তো সে পাড়ে এসে ধাক্কা খাবে, হ্যাঁ, বারবার ধাক্কা খাবে। মানে আমার বক্তব্য হচ্ছে, এটা অনেক ছোটো এসএল হয়ে গেলে যখন তখন একটা ছোট্ট ডিপ নেবে, এসএল হিট করে দেবে, আমাকে ট্রেড থেকে বেরিয়ে যেতে হবে, তাই না? তো সেই জন্য আমি কি করলাম, দেখো এই যে গ্যাপ আপ মেরে এই উঠেছিল, এই যে গ্রিন ক্যান্ডেলটা 15 এপ্রিল, আমি মোটামুটি প্রথমে ভাবলাম এখানেই নেবো। তারপর আমি লক্ষ্য করলাম, একটু ব্যাকে গিয়ে দেখলাম যে এইখানে অনেকবার দেখো মানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিচ্ছে এই লেভেলে। দেখো এই যেমন এই লাল ক্যান্ডেলটা 20 তারিখে, তারপরে দেখো গ্রিন ক্যান্ডেলটা 25শে মার্চ, ঠিক আছে? এই রেড ক্যান্ডেলটা অনেক কাছাকাছি গিয়েছিলো, দেখেছো? তারপর আর একটু ব্যাকে যাই, দেখো এই রেড ক্যান্ডেলটা নিচে এসে ব্রেকডাউন করেছিল ঠিকই, কিন্তু ওপরে গিয়ে ক্লোজ করলো, সাপোর্ট নিল। হ্যাঁ, তারপর দাদা এইখানে দেখো দেখো এই যে ডাব্লু প্যাটার্নটা করেছিল, হ্যাঁ, প্রথমে এই নিচে এসে সাপোর্ট নিয়েছিল, তারপর যখন উপরে উঠেছিল, ও কিন্তু এই 1374, এখন যেটা আমি টানলাম এসএল লেভেল টানলাম, স্টপ লস লেভেল, তাকে একেই কিন্তু রেজিস্ট্যান্স দিচ্ছে, আবার ওপর থেকে নিচে এসে আবার এখানে সাপোর্ট নিয়ে ডাব্লু প্যাটার্ন হয়ে ওপর দেখো চলে গেছে। তো আমার যেন কোথাও মনে হলো আমি এটাকে একটা এসএল ধরতে পারি, একটা ভালো সাপোর্ট আছে। ওই জন্য আমি প্রথমে ভেবেছিলাম যে আমি এই গ্রিড ক্যান্ডেলের নিচে ধরবো। আমি ওই জন্য আরেকটু নিচে চলে এলাম, এইখানটা দিলাম স্ট্রং সাপোর্ট। যদি আরও স্ট্রং সাপোর্ট ধরি, তাহলে এইটা হয়। তা এতটা দরকার নেই, এইটা বেশি স্ট্রং লাগছে বলে আমি এটাকে নিলাম 1374-80। তো মোটামুটি 1374-ই ধরো, 1374 করি, 1374-ই ধরলাম। তো এই 1374 থেকে 1431 দেখো, মোটামুটি ওই 56-57 টাকার মতো একটা এসএল আসছে। হ্যাঁ, এবার আমার কাছে 56-57 টাকা এসএল, মানে আমি আমার হিসাব অনুযায়ী আমি এন্ট্রি নিলে, আমি রিস্ক ম্যানেজমেন্টটা আমি যেভাবে করি, ধরো 1000-1500 এরকম একটা রিস্ক নিয়ে আমি কাজ করি। তার মধ্যে আমার যা ক্যাপিটাল থাকবে, সেই ক্যাপিটালে আমি 2%, 3%, যেরকম আমার মনে হবে আমি রিস্ক নিতে পারবো, আমি আমার টোটাল ক্যাপিটালের উপর 2% বা 3% বা 4% রিস্ক নিয়ে কাজ করি। ওকে, তো ঠিক আছে, এখন আমি একটু প্র্যাকটিস করছি বলে বেশি রিস্কটা নিই না, হয়তো 1%, 1.5% কি 2% হিসেবে আমি রিস্ক নিই। তো যাই হোক, আমি এসএল কীভাবে দেবো তোমাদের বললাম, যে আমি এই জন্য এখানে আমি দেখলাম এই লেভেলটা সঠিক লাগছে, তো এই লেভেলটাকে আমি দেখলাম মনে হয় 4% মতো আসছে। চলো আমি তোমাদের একটু দেখিয়ে দিই। চলো আমি তোমাদের একটু ক্যালকুলেটারে দেখিয়ে দিই। এরকম 1431% আমি 4 করেছি, এরকম 57,
টাকা আসছে, 57.24, আমি এটা ছেড়ে দিলাম 57। তো এখানে আমি একটু দেখি দিই প্লাস মাইনাস করে কত। এরকম আমি যদি 1431-এ এন্ট্রি নিই, আর এটা যদি আমি স্টপ লস ধরি 1374, তাহলে 1431 থেকে 1374 বাদ দিলে কত হয় দেখো, 56-57 হচ্ছে। এই দেখো আমি করে দিচ্ছি, 1431 থেকে মাইনাস করছি 1374, ওকে। এই দেখো 57 টাকা, ঠিক আছে, 57 টাকা, তার মানে 4%। অর্থাৎ আমি এই ট্রেডটাতে 4% রিস্ক নিচ্ছি, ঠিক আছে, 4% স্টপ লস ধরছি। 4% স্টপ লস মানে আমি যদি 10খানা কোয়ান্টিটি বা শেয়ার তুলি, তাহলে 57 টাকা করে এসএল হলে তাহলে 570 টাকা রিস্ক আছে। আমি যদি কুড়িটা তুলি, মনে করি যে আমি 1000 টাকা রিস্ক নেবো, তাহলে ধরো মোটামুটি ওই 10-20-20খানা, ওই 19খানা মতো শেয়ার আমি নিতে পারি। মানে আমি কতটা রিস্ক নিতে পারবো তার উপর ঠিক করবো যে আমি কটা কোয়ান্টিটি তুলবো, ঠিক আছে। আমার কাছে অনেক ক্যাপিটাল আছে, এই না যে আমি 500-1000 কোয়ান্টিটি তুলে নেবো, তা না। আমি কতটা লস নিতে পারবো, কারণ আমার স্টপ লস আসছে 57 টাকা। তা আমি দেখলাম যে 1000 টাকা এসএল, ঠিক আছে, তা 1000 টাকা যদি এসএল হয়, তাহলে আমি 20খানা, 10খানা নিলে 570 হয়, আর 1000খানা নিলে 1140 হয়। তা আমি 140 টাকার জন্য আমি কী করলাম, যে আরও 2 পিস বা 2 পিস মাল ধরো আমি কম তুলবো, আরও 2 পিস শেয়ার কম তুলবো, ঠিক আছে, কোয়ান্টিটি কম তুলবো, অর্থাৎ 20টার জায়গায় 18টা তুলবো। তাহলে দেখো আমার হিসেব হয়ে গেলো 1000 টাকার মধ্যে আমার হয়ে গেলো। অর্থাৎ এই যে ট্রেডটা আমি নেব, এই ট্রেডটাতে আমার টোটাল রিস্ক হচ্ছে 1000 টাকা। যদি এই ট্রেডটা আমার ফেভারে না যায়, আমি যেভাবে অ্যানালাইসিস করেছি সেইভাবে যদি আমার ফেভারে না যায়, যদি আমার টার্গেটকে হিট না করে, যদি তার টার্গেটকে হিট করার আগেই যদি আমার এসএল পয়েন্ট 1374কে হিট করে দেয়, এবং এসএলটা কীভাবে নেবো সেটা পরে আসছি বলবো। যদি আমার লস হয়, তাহলে কত লস হবে, মোদ্দা কথা এই ট্রেডটা লস হলে কত হবে না, 1000 টাকা লস হবে। কিন্তু আমি যদি আমার যদি এসএল হিট না করে, দেখা গেল একটু করে ধরো প্রাইস ওপরের দিকে যাচ্ছে, যেতে যেতে আমার টার্গেট কোনটা আগে বললাম যে 1582, এই লেভেল পর্যন্ত আমার টার্গেট, তাহলে সেই তুলনামূলকভাবে দেখো আমি অনেক বেশি মানে ইয়ে পাচ্ছি, মানে কী বলে, প্রফিট পাচ্ছি, 57 টাকা। তাহলে ধরো আমি যদি 1:1ও ধরি, 1:1 ধরলে 1431 থেকে আমার 57 টাকা এসএল হচ্ছে, মানে 57 টাকা হচ্ছে 1:1 হলে 1431-এর সঙ্গে 57 যোগ করে দেয়, প্লাস করে দিই, দেখো কত হয়। দেখো 1431 থেকে প্লাস 57, আমি যদি করি 1488, চল ঠিক আছে, চলো তাহলে 1488 কোন লেভেলটা হচ্ছে, তাহলে আমরা দেখিনি, দেখো 1488, হ্যাঁ দেখিনি, দেখো এইখানে হচ্ছে 1488, দেখেছো, মানে এই লেভেল পর্যন্ত আমি একটা লাইন টেনে দিই, ড্র করে দিই, এই দেখো এই লেভেল পর্যন্ত। অর্থাৎ আমি যদি 1:1 প্রফিট ধরে টার্গেট নিই, যদি মনে করি, দেখো এই 1488 57 টাকা অ্যাড করলে, অর্থাৎ 1431-এ যদি আমি এন্ট্রি নিতে পারি, এন্ট্রি নেওয়ার পর যদি এখান থেকে যদি প্রাইস 1488 যায়, তাহলে এটা 1:1 আমার টার্গেট ফুলফিল হবে, ঠিক আছে। কিন্তু আমি যদি মনে করি না, আমি 1:10 নেবো, 1:2 নেবো, ঠিক আছে, ডবল নেবো, তাহলে আমাকে ওয়েট করতে হবে। তাই জন্য আমার মনে হচ্ছে যে 1582 অব্দি যেতে পারে, হ্যাঁ, সেই জন্য আমি আরও কিছুক্ষণ ওয়েট করবো বলে ঠিক করেছি, ঠিক আছে। তা এই বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। তাই আমি মানে যখন আমি ডেলিভারিতে ট্রেড করছি, ধরতে পারি সুইং ট্রেড, বা আরও কিছু সময়ের জন্য আমি রাখতে পারি শর্ট টার্মের জন্য, সেখানে আমি মাত্র 1:1 প্রফিট নেবো কেন, আমি রিস্ক নিয়েছি 57 টাকা। তাহলে আমি অবশ্যই ওতে বললাম, যেমন বুঝতেই পারছো, 114, 15, 20 বা 150, 1:3ও আমি নিতে পারি, ঠিক আছে। তো এটা আমার উপর ডিপেন্ড করছে আমি কীভাবে নেবো, কীভাবে করবো। আমি প্রসেসটা বলছি যে আমি কী করবো, কতটা কী লাভ নেবো, কতটা লস ধরবো, সেটা আমার নিজস্ব ব্যাপার, ঠিক আছে। এইবার বন্ধুরা বলি, এটা গেল টার্গেট, এখানে টার্গেট হিট করবে, আমি বেরিয়ে যাবো। এবার অনেক সময় বন্ধুরা আমরা দেখেছি, তোমরাও লক্ষ্য রাখবে, করেছো নিশ্চয়ই, দেখেছো যে আমরা টার্গেট তো লাগাই, কিন্তু অনেক সময় দেখেছি প্রাইস কী করে, ধরো টার্গেট পর্যন্ত যায় না। এই ধরো 1582, দেখা গেলো 1560, হ্যাঁ, বা ধরো 61, 63, 65 কিংবা 70, হ্যাঁ, এই পর্যন্ত গিয়ে এখান থেকে ঘুরে সোজা আবার নিচে চলে আসে। দেখা গেলো যেখানে বাই করেছি সেই লেভেল বা বাইং লেভেলে হয়তো চলে এলো, অর্থাৎ আমার পুরো সময়টাই নষ্ট হলো, আমি প্রফিটই পেলাম না। এর কারণ হচ্ছে বন্ধুরা কিছুই না, আমি কি করি, আমার যেটা সিস্টেম, আমি যখনই কোনো টার্গেট রাখি, আমি একটা বাফারিং রাখি। বাফারিং মানে কি হচ্ছে, একটু ছাড় দিই। ধরো আমার টার্গেট যদি 1582 হয়, আমি আরও 5-7 টাকার নিচে, হ্যাঁ, ধরো 75, 77, এই জায়গাটা একটা লেভেল টেনে দেবো। অর্থাৎ একটা জোন, আমি তোমাদের মাঝে মধ্যে দেখাই না, জোনটা নিই, ওগুলো হচ্ছে বাফারিং, ঠিক আছে। একটা জোন টেনে দিলাম। তাহলে এই জোনটা টানার জন্য কী হলো, ধরো এই লাইনটার মধ্যে, যেই এই লাইনটার মধ্যে, নিচের লাইনটার মধ্যে ট্রিগার হয়ে যাবে, আমি বুঝে গেছি যে আমার টার্গেটে পৌঁছে গেছে। আমি আর ওই 1582 লেভেলের জন্য বসে থাকবো না, 5 টাকা 7 টাকা আমি বাদ দিই, আমি এখানে প্রফিট বুক করে নেবো। মানে এটাই হচ্ছে সিস্টেম, মানে আমি এই সিস্টেমই ট্রেড করি, ঠিক আছে। এবার আসছি, ধরো আমি এসএলটাকে কীভাবে সেট করি। আমি কী করি, এসএলটা আমি এবার কী করবো, এটাতে গেলো এন্ট্রি আর টার্গেট। এবার সবার আগে হচ্ছে এসএল, যেটা আমি করবো। সবার আগে যেটা আমি করি, ধরো যেই দেখলাম যে আমার প্রসেস অনুযায়ী, ধরো
হ্যাঁ, আমার প্রসেস অনুযায়ী ধরো দেখা গেল যে প্রাইস ওপরেই খুললো, ওপরে ওপেন হলো, যেটা আমি যে কন্ডিশনটা বললাম কোন কন্ডিশনে আমি এন্ট্রি নেবো, ওপরে ওপেন হওয়ার পর ধীরে 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 প্রাইস একটু একটু করে নিচে আসছে। ঠিক আছে, নিচে এসে দেখা গেল 1431 লেভেলকে টাচ করেছে। এই যেই 1431 লেভেলকে টাচ করবে না, হতে পারে যে আমি হয়তো এখানে 1431 আমি আমি এন্ট্রি নিয়ে নিলাম, এবার হতে পারে আরেকটু নিচে এলো, তো নিচে আসুক, আমার কিছু করার নেই, আমি তো ঠিকই করেছি যে রিট্রেস নিয়ে প্রাইস যদি 1431 লেভেলকে টাচ করে তাহলে আমি এখানে এন্ট্রি নেবো। হ্যাঁ, আবার কখনো কখনো কী হয় বন্ধুরা, দেখা যায় 1431 লেভেল পর্যন্ত আসেও না, ধরো ধরো 1435 কি 38 36 40 এত দিয়েছে, ধরো এখান থেকে আবার উঠে যাচ্ছে, এটাও হয়। তখন আমি কি করবো, ওই যে যেটা আগে প্রথমবারই বললাম যে 2-3 টাকা যদি বেশি দিতে কোনো ব্যাপার না, আমার যদি মনে হয় আমি অ্যানালাইসিস করেছি যে আমার কনফিডেন্স আছে স্টকটার প্রতি প্রতি যে না ঠিক আছে আমার 2 টাকা বেশি যাবে তো কী হবে, ওদিকে তো আমি পাচ্ছি, হ্যাঁ, তাহলে আমার অসুবিধা হচ্ছে, আমার তো ওখানে অনেকটা বেশি পাবো, আমার টার্গেট তো অনেক বড় আছে, সেই হিসেবে 2-3 টাকা বেশি দিলে আমি দিয়ে দিই। কিন্তু তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে দাদা সেই তো তাহলে এসএল বড় হয়ে গেল, আমি যদি এখন 100 কোয়ান্টিটি তুলি তাহলে তো আমার 2-3 টাকা 4 টাকা 5 টাকা বেশি, মানে 400-500 টাকা বেশি চলে গেল। একদম ঠিক বলেছো, একদম তোমরা ঠিক ধরেছো। এক্ষেত্রে ওটাই আমি বলবো যে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট। কী রিস্ক ম্যানেজমেন্টটা কি না, পজিশন সাইজটাকে ঠিক করতে হবে। আমি কি বলেছিলাম শুরুতেও বলেছি, আবার এখন বলে দিচ্ছি, যখনই দেখবো যে আমার 4-5 টাকা বেশি কেনা পড়ে গেল, 500 টাকা বেশি পড়ে গেল, তখন আমি কোয়ান্টিটি কমিয়ে দেবো। 500 টাকা যাতে না বাড়ে বা কত কত কোয়ান্টিটি কমালে আমি আমার 500 টাকা কমবে না, 57 টাকা যদি আমার এসএল হয় তাহলে 10খানা আমি যা টোটাল কিনছি, মানে শেয়ার আমি এন্ট্রি নেবো, কিনবো, বাই করবো, তার থেকে 10টা কমিয়ে দিলে, 9খানা কমিয়ে দিলে তোমার 500 টাকা কমে যাচ্ছে, তাই না? 500 টাকা কমে যাচ্ছে, তাহলে আমি 9 পিস কমিয়ে দেবো, বাকি তাহলে যতগুলো থাকবে সেই ততগুলো মানে আমি ট্রেড করবো, ব্যাস মিটে গেল, তাহলে আমার 1000 টাকা বেশি লস হবে না। এইভাবে রিস্ক ম্যানেজমেন্টটাকে আমি কন্ট্রোল মেনটেন করি। ওকে, এইবার চলো, এইবার যেটা আমি বলবো, ধরো নিয়ে নিলাম, এবার দেখা গেল ও কিন্তু না এন্ট্রি তো আমার হয়ে গেল, হয়ে যাওয়ার পরেই দেখা গেল আরে ও তো নিচে নেমে আসছে। অনেক সময় হয়তো আমরা বলি না যে যেই আমি এন্ট্রি করেছি ব্যাস সঙ্গে সঙ্গে মার্কেট প্রাইস নিচে আসতে শুরু করে, একদম এক্স্যাক্টলি ঠিক তাই, আমার সঙ্গে বহুবার হয়েছে, আমি দেখেছি। তো ঘাবড়াবার কিছু নেই, কারণ আমি তো জানি যে আমি কোথায় এন্ট্রি নেবো, তার এন্ট্রি লেভেল আমি ঠিক করেছি। আমি তো জানি যে আমার টার্গেট কোথায়, কত অবধি গেলে আমি টার্গেট নেবো, আমার সাথে আগে থেকে ঠিক করা আছে। আর আমি এটাও আগে থেকে ঠিক করে রেখেছি যে আমি কোথায় কোন লেভেল পর্যন্ত গেলে আমি এক্সিট করে যাব লস বুক করে, কারণ আমি জানি 1000 টাকার বেশি লস আমি এই ট্রেডটাতে দেবো না। ঠিক আছে, তাহলে আমার কত অবধি না আমার এসএল না 1374, অর্থাৎ 1374-এ যেই চলে আসবে, আসলেই কিন্তু আমি বেরিয়ে যাব না। এবার তোমাদের বলি যে আমি এসএলটা কী করে করি। আমি যদি ইন্ট্রাডে ট্রেড করি তাহলে আমি কি করব, যেদিনকে যখনই 1374-কে ধরো আমি যেই বাই করেছি 1431, তারপরে ওপরে না গিয়ে ধরো নিচে চলে আসছে, নিচে আস্তে 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 যেই এই লেভেলটাকে ওই হিট করে দেবে না, আমার এসএল স্টপ লস লেভেলকে টাচ করে দেবে, আমি কিন্তু তখনই সেই সময় দেন অ্যান্ড দেয়ার সাথে সাথে সেখান থেকে এক্সিট করে যাবো, কেন আমি ইন্টারডে করছি। ইন্টারডেতে আমি আর কোনো ওয়েট করবো না, কিচ্ছু করবো না, যা মানে যেই আমার প্রাইস যেমনি নিচে এসে আমার এসএলকে হিট করে দেবে, আমি সাথে সাথে এসএল কাট করে দেবো, অর্থাৎ আমি 1-2 টাকা একদমই বেশি দেবো না। ডেলিভার এটা হচ্ছে ইন্টারডে ক্ষেত্রে, কারণ প্রাইস কত দূর যাবে, কোথায় আর কত নিচে নামবে আমি তো জানি না, কেউই জানতে পারে না। সুতরাং যদি আরও 10 টাকা নিচে নেমে যায়, আর আমি ধরো তুলে বসে আছি 400-500 কোয়ান্টিটি ধরো মাল তুলেছি ইন্টারডে করবো বলে, তো 10 টাকা 20 টাকা যদি আরও নামিয়ে দেয়, বিশাল ব্যাপার হয়ে যাবে, তাই না? বিশাল বড় লস হয়ে যাবে, আমার ক্যাপিটালই চলে যাবে। তো সেখানে যেহেতু আমি ডেলিভারিতে কাজ করছি, আমি ডেলিভারিতে এন্ট্রি নিচ্ছি, ক্যারি ফরওয়ার্ড করব, সেই জন্য ডেলিভারিতে আমি যে সিস্টেমটাতে আমি এসএল ধরি সেটা হচ্ছে ক্লোজিং, ক্যান্ডেলকে ক্লোজ করতে দিই। আর সেই জন্য আমি কি করি, আমার ক্যাপিটালে আমি আমি যত পার্সেন্টেজ মানে রিস্ক নিই, রিস্ক অনুযায়ী যতগুলো ধরো কোয়ান্টিটি হবে, তার থেকেও না আমি 5টা 7টা 10খানা কোয়ান্টিটি কম তুলি, কারণ আমি জানি যেহেতু আমি ডেলি ক্যান্ডেল ক্লোজিংয়ের ওপর আমি এসএলকে হিট করি, মানে এসএলকে মেনে চলি, তাহলে এখন কতটা নিচে এসএল দেবে তো আমি জানি না, ক্লোজ করবে ক্যান্ডেল আমি জানি না। এবার দেখা গেল ধরো দেখা গেল 1374 ধরা আছে ডেলিতে, হয়তো আজকাল কিছু হলো না, দুদিনের মধ্যে দেখা গেলো, দুদিন পর দেখা গেলো আস্তে আস্তে নিচে নামতে নামতে, হ্যাঁ, ধরো দেখা গেলো মঙ্গলবার দিন, আমি সোমবার দিন নিচ্ছি, বুধবার দিন, ধরো বুধবার দিন দেখা গেলো ক্যান্ডেল আমার আর উপরে না গিয়ে ধীরে ধীরে আস্তে 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 3 দিন ধরে ট্রেড করতে করতে আস্তে আস্তে নিচে এসে আমার এই 1374 লেভেলের নিচে এসে ক্লোজ করছে। কোথায় ক্লোজ করছে না, আমি ধরে নিলাম 1360, ঠিক আছে, 1360-এ এসে ক্লোজ করলো। এই যে 1360 দেখতে পাচ্ছ, এই 1360 লেভেলে এসে, আমি একটা লেভেল টেনে দিচ্ছি বুঝতে সুবিধা হবে, দেখো এই 1360 লেভেলে এসে ক্লোজ করলো, অর্থাৎ কী হলো দেখো, ভালো করে দেখো, তাহলে 1374 ছিল আমার এসএল, আমি হ্যাঁ, আর 1360-এ এসে নামলো, তাহলে মোটামুটি এবার আমি এখান থেকে বেরিয়ে যাবো। কিন্তু কখন, আমি কি বলেছি আগে প্রত্যেকটা ভিডিওয়ে, নেক্সট দিনের আমি ক্যান্ডেল মার্কেট ওপেন হওয়ার পর্যন্ত ওয়েট করবো, মানে আবার প্রাইস ওপেন হওয়া, মানে ধরো বুধবার দিন এই জিনিসটা হলো, বৃহস্পতিবার দিন মার্কেট খুলবে, এবার আমি দেখবো বৃহস্পতিবার দিন ও কোথায় কোথায় ওপেন হচ্ছে।
যদি আমার এই লেভেলের নিচেই ওয়েট করবো, ওপেন হয়ে যদি দেখি নিচেতেই যাচ্ছে, তাহলে আমি কিন্তু আমার স্টপ লস বুক করব, মানে লস বুক করব করে আমি এসএল কাট করে বেরিয়ে যাব। কিন্তু আমি যদি দেখি যে নিচেতে খুললেও ও ওপরেই উঠে গেল, আবার প্রাইস আবার ওপরেই উঠে যাচ্ছে, উঠতে দেখা গেলো 1374 করে পার করে ওপরে উঠে যাচ্ছে, তাহলে তো আমার পালাবার কোনো দরকার নেই, তাহলে তো আমার এসএল হিট করাবার কোনো দরকার নেই। ও তো নিচে খুলেছিল ঠিক কথা, ক্লোজ করেছিল আগের দিন ঠিক কথাই, কিন্তু ও আবার তো পুল ব্যাক করে ওপরের দিকে উঠে যাচ্ছে, তার মানে উল্টো দেখা গেলো আমি তো প্রফিটে আছি, তাই না? আমার কেনা দামে ওপরে উঠে গেছে। তো সেই জন্য আমি ডেলিভারিতে যখন ট্রেড নিই না বন্ধুরা, তখন আমি কিন্তু ক্যান্ডেল ক্লোজিংয়ের ওপর এসএল ধরি, ঠিক আছে? তাই যতক্ষণ না ধরো এই 1374-এর নিচে এসে একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ করছে, আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত এসএল মানি না, মানে আমি ট্রেড থেকে এক্সিট করে যাই না। ওকে, এইভাবে আমি এসএল নিই। এটা হচ্ছে একান্তই আমার নিজস্ব স্ট্র্যাটেজি বন্ধুরা। আমি এইভাবে আমার সেটআপ, আমার প্রসেস, আমি এইভাবে ট্রেড করি। হ্যাঁ, সুতরাং তোমাদের আমি এইভাবেই বললাম, তোমাদের সাথে আমি এইভাবেই শেয়ার করলাম। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদেরকে দারুণভাবে হেল্প করবে শেখার জন্য। আমি নতুনদের উদ্দেশ্যে বলছি, দুর্দান্ত হেল্প করবে শেখার জন্য, যে এন্ট্রিটা কীভাবে নেবো, আমি এন্ট্রি লেভেলটা কীভাবে তৈরি করব, কোথায় রেজিস্ট্যান্স নিচ্ছে প্রাইস, কোথায় সাপোর্ট নিচ্ছে, কোন লেভেলটাতে আমার এন্ট্রি হওয়া উচিত, কোন লেভেলটাতে আমার টার্গেট হওয়া উচিত, এবং কোন লেভেলে আমি স্টপ লস ধরবো কীভাবে, সেটা আমি ডিটেলে আজকে এই ভিডিওটাতে আমি আলোচনা করেছি। পুরোপুরি লার্নিং পারপাসে করেছি, কোনো রকম কোনো টিপস প্রোভাইডেড নয় বা কোনো রেকমেন্ডেশন নয়, কিচ্ছু না, শুধু শেখার জন্য লার্নিং পারপাসে। তোমরা লাইভ মার্কেটে এসে ফলো করতে পারো, অবজার্ভ করতে পারো মার্কেটকে, কোনো স্টককে ফলো করতে পারো। আমার এই ভোল্টাস এইটাতেই করতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো স্টককে ফলো করে দেখতে পারো, শেখার চেষ্টা করতে পারো। আমি নতুন বন্ধুদের বলছি, আমার ভিউয়ার্সদের, আমার সাবস্ক্রাইবারদের বলছি, এইভাবে শেখা যায়। আমি নিজেও শিখছি। দেখো, আমি এর আগে যতগুলো ট্রেড করেছি প্রত্যেকটাতে প্রফিট করেছি, তোমরা জানো। হ্যাঁ, তোমরা জানো যে এর আগে আমি আরেকটা স্টক তুলে অলরেডি একটা স্টকে আমি এন্ট্রি নিয়ে বসে আছি, আগের দিন ভিডিওতে দেখিয়েছি, তোমরা দেখেছো অনেকেই। দেখো, আমি কিন্তু প্রফিটেই আছি, ঠিক আছে? আমি প্রফিটেই আছি, অর্থাৎ আমি এবার এসএলকে টেল করতে যাব, যতক্ষণ না ও আমার এসএলকে হিট করছে এবং নিচে ক্লোজ করে দিচ্ছে। নেক্সট দিন কোথায় ওপেন হয়ে খুলে কোথায় যাচ্ছে দেখে আমি এক্সিট করবো না, অর্থাৎ যতক্ষণ না আমি পুরোপুরি বুঝতে পারবো যে নিচেই যাচ্ছে আমার এসএলের থেকে, ততক্ষণ না পর্যন্ত আমি বেরোবো না ট্রেড থেকে। ওকে, তো আমার মনে হয় আজকের ভিডিওটা তোমাদের, আমার দর্শক বন্ধুদের কাছে এবং আমার সাবস্ক্রাইবারদের কাছে প্রচণ্ড ভালোই ইনফরমেটিভ হবে, এবং আমি আশা রাখি তোমরা এটা থেকে অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে? আর তোমাদের কাছে আমার অনুরোধ, প্লিজ বন্ধুরা, যদি আমি যে স্ট্র্যাটেজিতে, যে সেটআপে, যে প্রসেসকে ফলো করে কাজ করছি, যেভাবে তোমাদের আমি বললাম, বোঝালাম, যদি তোমাদের ভালো লাগে আমার এই স্ট্র্যাটেজি, আমার এই প্রসেস, হ্যাঁ, তো তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও যে আমার কোথাও ভুল আছে। হ্যাঁ, এই স্টকটা যে আমি অ্যানালাইসিস করলাম, আমার ভুলটা কোথায়, প্লিজ তোমরা আমাকে জানিয়ে দিও একটু, তোমরা একটু কমেন্ট করে জানাও। তোমাদের মধ্যে কেউ যদি এটা অ্যানালাইসিস করো, তোমরা যদি অ্যানালাইসিস করো, এটাকে কীভাবে অ্যানালাইসিস করতে, কোথায় এন্ট্রি নিতে, কীভাবে কী প্রসেসে এন্ট্রি নিতে, তার কন্ডিশন কী হতো, ঠিক আছে? আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাও, তাহলে এতে আমি নিজেও যেহেতু শিখছি, তোমাদের থেকে আমিও শিখতে পারবো, কারণ আমার থেকেও তোমাদের মধ্যে অনেকেই এমন আছে ট্রেডার যারা আমার থেকেও অনেক ভালো জানো, ভালো বোঝো। আমি সেরকম অত ভালো জানিও না, বুঝিও না, আমি কিন্তু চেষ্টা করছি। হ্যাঁ, তো আগের দিন চলো ওটা দেখিয়ে দিই, একবার জাস্ট দেখিয়ে দিই। তোমাদের আমি বলেছিলাম যে আমি একটা ট্রেড নিয়েছি অলরেডি, এবং সেটাতে আমি এন্ট্রি নিয়ে রয়েছি, হোল্ড করে আছি। দেখো বন্ধুরা, চলে এসেছি আমি এই যে স্টকটার আগের দিন ভিডিও করেছিলাম, তোমরা অবশ্যই দেখেছো, LGE ইন্ডিয়া, ঠিক আছে? এই স্টকটাতে আমি কিন্তু এন্ট্রি নিয়ে রয়েছি। কোথায় এন্ট্রি নিচ্ছে দেখো, তার লেভেল করা আছে, দেখো এই যে লেভেলটা টানা আছে, এইটাতে আমি এন্ট্রি নিচ্ছি। কত লেভেল দেখো, 1558 দেখাচ্ছে, আমি এই লেভেলেই আমি এন্ট্রি নিয়েছি। দেখো এখন 1578, 1585 অবধি কিন্তু মেরে দিয়ে এসছে, হাই মেরে এসছে, ঠিক আছে? আগের দিন, হ্যাঁ, শুক্রবারে। তো 1578 ক্লোজ করেছে। আমি জানি এ হয়তো আবার নিচে আসতে পারে বন্ধুরা, আমি কিন্তু জানি হয়তো আবার নিচে আসতে পারে, আর আমি নিজেও চাইছি যে আরেকটু নিচে যদি আসুক, কোনো ক্ষতি নেই, কিন্তু আমার মনে হয় ও আর এখন নিচে আসবে না। ধরো একটু হয়তো নিচে কোথাও ওপেন হলো, সামান্য হয়তো একটু নিচে এসে এখান থেকেও আবার ঘুরে গিয়ে উপরে যাবে। এই দেখো আমার 1629.80 এই লেভেলটা হচ্ছে আমার টার্গেট, ঠিক আছে? এই টার্গেট লেভেলের জন্য আমি বসে থাকবো। আর আমি এসএল কোথায় ধরেছি এরকম 1504 বা 5, এই 1505 মানে 55 টাকা করে প্রায় আমার এসএল আছে, ঠিক আছে? 600-700 টাকার মতো আমি রিস্ক নিয়ে কাজ করছি এটাতে। তো বন্ধুরা, বুঝতেই পারছো আমি হোল্ড করে আছি এই স্টকটা। দেখো দেখিয়ে দিই তোমাদের, দেখো 12 পিস, দেখছো 12 পিস LGE ইন্ডিয়া 12 পিস দেখাচ্ছে, 12টা আমি নিয়ে রয়েছি। তো সুতরাং বুঝতেই পারছো। তো আজকে ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি, আর বড় করলাম না।
যথেষ্ট বড় হয়েছে। এবং দেখো এতটা বোঝাতে গেলে শিখতে গেলে সম্পূর্ণ ব্যাপারটা নিয়ে আলোচনা করলে ভিউটা জানাতে গেলে একটু তো সময় লাগবে, ভিডিও বড় হবেই। তো আমার মনে হয় ভিডিও বড় হলে ক্ষতি নেই, তোমরা একদিনের জায়গায় 2 দিন ধরে দেখো, 3 দিন ধরে দেখো, মার্কেট তো আর বন্ধ হয়ে যাবে না, মার্কেট তো হামেশা চলতে থাকবে। সুতরাং এই ভিডিওটা আমার মনে হয় তোমাদের কাছে ইনফরমেটিভ ভিডিও হবে, খুব কাজে লাগবে। সো প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, এবং যারা নতুন দেখছো তাদেরকে অনুরোধ করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। ওকে, তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর আবার বলছি বন্ধুরা যে আগামী 4-5টা দিন আমি কোনো ভিডিও বোধহয় দিতে পারবো না। সোমবার আগামীকাল আমি একবার চেষ্টা করবো যদি একটা ভিডিও কাল বিকেলে দেওয়া যায়, বাট হয়তো নেক্সট উইকে আমি আবার তোমাদের ভিডিও দেবো। এই হপ্তাহটা বোধহয় আমি কোনো ভিডিও আপলোড দিতে পারবো না। আর এই স্টকটা আমার মনে হয় না খুব একটা খারাপ হবে। আমি আমার অ্যানালাইসিস মতো আমি করলাম, তোমরা এইভাবে তোমার অন্য কোনো স্টকের মধ্যে তোমরা অ্যানালাইসিস করে এইভাবে চেষ্টা করে দেখতে পারো, মানে শেখার চেষ্টা করতে পারো। যেমন আমি যেমন মাঝে মধ্যে পেপার ট্রেডিং করি, তোমরা ওইরকম পেপার ট্রেড করতে পারো। তো বন্ধুরা মোটামুটি অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, তা আমি আর অন্য স্টকটা নিয়ে আর কিছু বললাম না। এই স্টকটার সাথে আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সো প্লিজ তোমরা ভালো থেকো সবাই, আর আনন্দে থেকো, সাবধানে ট্রেড করো বা শেখার চেষ্টা করো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, সময় দিয়ে সকলকে থ্যাংক ইউ জানাই।